নমস্কার। হেডলাইন্স ত্রিপুরা, ক্যালকলিং ন্যাশনাল, নিউজ ভিশন এবং বিজবাস 24/7 থেকে একযোগে আপনাদের সকলকে স্বাগত। তার যাত্রাটা বা বলা ভালো ব্যবসায়িক যাত্রাটা শুরু হয়েছিল 1986 সালে মাত্র 175 স্কোয়ার ফিটের একটা জায়গা থেকে, তাও বারাসাতে, কলকাতার উপকণ্ঠে। আর এখন তার রিটেল সাম্রাজ্যর এক একটার আয়তন 17,000 স্কোয়ার ফিট, 34,000 স্কোয়ার ফিট। আগামী দিনগুলো হয়তো এর থেকেও বড় হবে। আর শুধু দোকান বা বস্ত্র বিপণী নয়, এখন কিন্তু এই ব্যবসার সাপ্লাই চেনের যেগুলো ক্ষেত্র স্তর রয়েছে, একেবারে ওই উৎপাদনের প্রথম ধাপ মানে উইভারদের থেকে শুরু করে বিক্রি পর্যন্ত সবগুলোতেই তার অবাধ গতায়াত। এবং এই পুরো সাপ্লাই চেনটাকে এস্টাবলিশ করে সাহা টেক্সটাইল আজ পূর্ব ভারতের একটা অন্যতম গুরুত্বপূর্ণ এবং অন্যতম বৃহত্তম টেক্সটাইল রিটেল গ্রুপ। এই সাহা টেক্সটাইলের কর্ণধার কান্তিলাল সাহা, যাকে অনেকেই হয়তো কান্তিদা বা কান্তি সাহা বলে চেনেন, তিনি আজকে আমাদের মধ্যে এসছেন। শুধু কান্তিদার থেকে যে আমরা এই ওনার যাত্রা, ব্যবসায়িক যাত্রার কাহিনী শুনব তা নয়, এই জানার আগ্রহটা আরও বেশি এই কারণে যে আজকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় বলুন কিংবা আমাদের দেশের বিড়লা ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি বা বিমটেক এবং অন্যান্য সমস্ত অগ্রণী ম্যানেজমেন্ট ইনস্টিটিউট এবং বি স্কুল গবেষণা করছে তার এই ব্যবসায়িক উত্থান রহস্যটা নিয়ে। কীভাবে হলো এই বছরে এই উত্থান। তো আজকে আমরা তাকে একেবারে আমাদের মধ্যে পেয়েছি। আমরা কান্তিদা বা শ্রী সুকান্তিলাল সাহার থেকে শুনে নেব, মানে যাকে বলে একেবারে ঘোড়ার মুখ থেকে, রাইট ফ্রম হর্সেস মাউথ, জেনে নেব সাহা টেক্সটাইলের এই ব্যবসায়িক যাত্রাপথ বা বলা ভালো উত্থান রহস্য। আমি ডাক দিয়েছিলাম আজ থেকে 20 বছর আগে যে প্রযুক্তির কাছে আত্মসমর্পণ, দেশীয় প্রক্রিয়ায় প্রস্তুত বস্ত্র আমাদের আত্মবিশ্বাসের প্রতীক। যেই সমস্ত সারা ভারতবর্ষে এই যে আমাদের যে আপনি যদি এই কোভিডের পরিস্থিতিতে আসেন, আমাদের 100 বছর আগেও কিন্তু এইরকম বিপদ এসেছিল, তারপরে আরো বিপদ এসেছিল, তারপরেও আরো বিপদ এসেছিল, সেটা কিন্তু আমরা কাটিয়ে উঠেছি। তো সুতরাং বিপদ আসবে, বিপদকে মোকাবিলা করতে হবে, সুন্দরভাবে চলতে হবে। আর এই মানে এই যে দেখুন, কবে বলেছিলাম অরণ্য পৃথিবী ও সবুজ, আমরা কি করেছি, গ্রিন সবুজকে আমরা অত্যাচার করেছি। সেই জিনিসগুলো আমাকে প্রতিটা মানে কি বলবো, বিপদই আমাদের কাছে একটা শিক্ষা, প্রতিটা বিপদই। তো সুতরাং আমি প্রাউড যে সারা ভারতবর্ষের যে উইভিং আর এগ্রিকালচার রয়েছে, সেই দেশ আবার ঘুরে দাঁড়াবে। আপনার সঙ্গে গাড়িতে আস্তে আস্তে বলছিলাম, আমি নামটা বলছি না, যে একসঙ্গে প্রথম যখন আমাদের কোভিড হয়েছিল তখন 300 আউটলেট বন্ধ হয়েছে, যেটা ইন্টারন্যাশনাল নাই। এটা বলুন, এটা কত বড় একটা খারাপ সংবাদ দেখেছি, কিন্তু আমরা কিন্তু করছি। আমরা আপনি যেটা বলছেন সাকসেস বা যেটা নিয়ে আমার যেগুলো হচ্ছে, আমি এখনো বলছি, আমি একটা শব্দ চুরি করি না এবং এক্সপ্রেশনও আমি লুকাই না। আমি সত্যিকারে বলছি যে আমি শুধু কাজটা করেছি। আপনাকে বলেছিলাম যে এগুলো নিয়ে বেশি মাথায় যদি আমি নেই, যে এত বড় একটা প্রাপ্তি, আমি বলছি আমাকে নিয়ে, যেমন আপনার একটা বড় একটা, যেমন আপনি বাঙালি হিসাবে বলবো, আপনি গাড়িতে আস্তে আস্তে বলছিলেন বলে এটা অসাধারণ, আমাকে নিয়ে আপনি করুন, কিন্তু আমি যদি করি না তাহলে আমার কাজটা বন্ধ হয়ে যাবে না। আমি জানি না, আমি বলেছিলাম যে আমি সৃষ্টিকর্তাকে সবসময় বলি যে আমার যদি কখনো অহংকার হয়, আমার চোখের জলে মুছিয়ে দিই। এই কথাটা আমি সবসময় বলি। আর সবসময় বাড়ি থেকে আমার মা আমাকে শিখিয়েছে যে সময় সব করায়, যেই সময়টা কোনো আফসোস করলে কোনো হবে না, আর শর্টকাটও কোনো রাস্তা নেই, সময় সব করায়। তো সুতরাং যেই সময়টা আসবে সেই সময়টাকে সুন্দরভাবে আমাদের ইউটিলাইজ করতে হবে, এটাই আমার কথা। আমি মানে একটা, আপনি যেমন আবেগতাড়িত অনেক কথা বললেন, আমিও কিছুটা আবেগতাড়িত একটা বলি। মানে এই একটা দীর্ঘ সময় যেটাকে বাণিজ্যিক সাংবাদিকতা বলে বা বিজনেস জার্নালিজম, সেইটা করতে গিয়ে যা দেখেছি, অনেক সময় হয় না আমরা স্টোরি খুঁজে বেড়াই, এই স্টোরি খুঁজতে গিয়ে দেশ বিদেশের বড় বড় শিল্পপতি, ব্যবসায়ী, এদের পেছনে দৌড়েছি। কিন্তু আজকে যখন ঘরের কাছেই
আমাদেরই মানে বলে না ম্যান নেক্সট ডোর, সেরকম একজনকে পেলাম যিনি এই জাস্ট 16 বা 20 36 বছরের এইরকম একটা তার জার্নি, যেটা গ্রাফটা ক্রমশ ওপর দিকে উঠে গেছে। এবং আমিও ওনার কথা বলবো, সাফল্য নয়, উনি যে পরিবারটাকে বড় করতে পেরেছেন সেইটাই বোধহয় ওই জার্নির মূল লক্ষ্য ছিল। ওইটাই আমার মনে হচ্ছে যে ওই দেখা হয় না চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই বা ফেলিয়া, একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। তো কান্তি সাহা, সুকান্তি সাহা, তার সাহাটাক টেক্সটাইল এর যে উত্থান, এটা যেন ওই একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দুর মতো, যেটা অনেক সময় হয়তো আমরা চোখটা বন্ধ করে চলে যাই কারণ আমাদের বাড়ির পাশেই জানলার বাইরেই হয়ে আছে বলে। সেই সুকান্তি সাহা বা কান্তিদা আজকে আমাদের সঙ্গে এসছেন। এমন একটা খুবই হ্যাপি মোমেন্ট যেখানে হেডলাইন্স ত্রিপুরা তার যাত্রা শুরু করছে কলকাতায়। ওনার জার্নিটা আমরা নিশ্চয়ই জানবো, কারণ এখন শুধু হার্ভার্ড বিশ্ববিদ্যালয় না, পৃথিবীর তাবড় যেগুলোকে বি স্কুল বলে, ম্যানেজমেন্ট ইনস্টিটিউট বলে, তারা ওনার এই বিজনেস মডেল, রেভিনিউ মডেল, এন্টারপ্রেনারিয়াল জার্নি এ নিয়ে নানান পড়াশোনা, গবেষণা, পরীক্ষা নিরীক্ষা করছে। তো আমি এরকমই একটা পড়তে দেখছিলাম ওনার সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট নিয়ে অনেক কথা বলেছে, কিন্তু আমার আজকে কান্তিদার সঙ্গে কথা বলতে যেটা মনে হচ্ছিল যে ওনার এই সাপ্লাই চেইনটা যাতে ব্রেক না হয়, তার মূল কথাটা বোধহয় ওই সম্পর্ক, মানে হিউম্যান রিলেশনশিপ, এবং এটা পারিবারিক ব্যাপার, তাই তো? একদম। আর আমার একটা হচ্ছে, আজকে আমাদের ছেলেরা সবসময় বিজনেস করবে, মানে সার্ভিস দেবে, সার্ভিস করবে না। তাহলে সবাই যদি সার্ভিস মানে চাকরি করে, তাহলে চাকরিটা দেবে থাকে। সেজন্যই আজকে এইভাবে কাজটা করা, যে গ্রাম বাংলার থেকে যেসব সমস্ত ইউথ জেনারেশনরা যারা এই কাজে লিপ্ত থাকে, তাদের পরম্পরায় যেন এগুলো, এই সৃষ্টিগুলো বেঁচে থাকে। কারণ সারা পৃথিবী তাকিয়ে আছে বেঙ্গল কি করছে, ভারত কি করছে। সেজন্য আমি নাম দিয়েছি কালার্স অফ বেঙ্গল, বাংলা রঙে সবাই। সুতরাং প্রত্যেকটা এটার একটা মানুষের একটা অ্যাকচুয়ালি দেখুন, ব্যবসা এখন আমি এই প্ল্যাটফর্ম থেকে সমস্ত কথাগুলো বলতে চাই উজাড় করে, কোনো লুকিয়ে চুরিয়ে কোনো ব্যবসা না। কেন কি এই প্রজন্মের সবাই যেন ব্যবসা করে এবং তাদের যেন সাহস যোগাতে পারি যে আমরাও করবে, যেমন আমি আমার মতো যেন এরকম আমার থেকেও যেন বড় কেউ তৈরি হয়, আমার থেকেও যেন। আপনাকে গাড়িতে আস্তে আস্তেই বলছিলাম যে হয়তো আমি যে কাজটা করছি, কাজটাই আমার থাকবে, টাকা পয়সাতে কিন্তু কোনো নাম থাকে না, টাকা পয়সাতে কিন্তু কোনো নাম থাকে না, টাকা যখন যার কাছে থাকে তার। কিন্তু আপনি যেই কাজটা করবেন, সেই কাজটা মানুষের মধ্যে থাকবে, তার থেকে বড় কি পাওয়া হতে পারে। এবং সেই আমার উত্তরসূরীয় যারা আছে, যে আমার কাজটাকে ভালোবেসে কাজটা এগিয়ে নিয়ে যাবে, মানে একটা কি বলবো, মশাল নিয়ে এগিয়ে যাবে। আমি আমার চাইবো যে আমার পরিবারের সবাই যে আমার কাজটাকে সবাই মশাল নিয়ে যেরকম সামনে এগিয়ে যায়, সেইভাবে যেন এগিয়ে যায়। এর থেকে একটা মানে একটা কি বলবো, বাবা মায়ের সন্তানরা যাবে, বা আমার প্রজন্মের বা আমার পরিবারের সবাই যাবে, এর থেকে একটা বাবা মায়ের আর কি চাওয়া হতে পারে। টাকা পয়সা যা আমি তৈরি করেছি। আর আরেকটা কথা বলছি, দেখুন যতটা রোজগার করি ততটাই আমার কিন্তু লাইবিলিটি ফ্রি আমার কোম্পানিটা, কোনো দায়বদ্ধতা নেই কারোর কাছে। তো সুতরাং যতটা আমি রোজগার করি ততটাই আমার। এটা আমি গর্বের সহিত বলতে এবং মাথাটা নিচু করেই বলছি, এটা লাইবিলিটি ফ্রি কোম্পানি আমার কোম্পানিটা। এটা আমার বলতে খুব, আমার কি বলবো আপনাকে, কতগুলো আমি মেনটেন করি। আমার জীবনে কোনোদিন একটা চেক বাউন্স তো তার দূরের কথা, কোনোদিন স্টক পেমেন্ট হয়নি, কোনোদিন কারোর সঙ্গে আমার, আপনার কাছে বলতে ইচ্ছে করে অনেক কথা। কোনোদিন হয়েছে আমার একটা ভুল প্রোডাক্টটা পাঠিয়ে দিয়েছে, আমি টাকাটা ওকে অ্যাডভান্স দিয়ে দিয়েছি, আমি কখনো আমার ব্যাংকে আমি স্টক মানে চেকটা আমি স্টপ করাইনি। আমি বললাম যে আমার প্রোডাক্টটা তুমি রিটার্ন যাবে, তুমি প্রসিডিউর অনুযায়ী আমাকে চেকটা রিফান্ড করে দাও, মানে টাকাটা আমাকে ট্রান্সফার করে দাও। সেটা করেছি। কেন করিনি? আমার ব্যাংকে যেন একটা লাল কালির দাগ না থাকে, কারণ আমার জেনারেশন দেখবে, যে আমার উত্তরসূরীয় যারা দেখবে যে না এইভাবেই কাজ হয়। এটা তো একটা পরিবারের মতো। আর আমার কোম্পানিটা শুধু আমার সন্তান, ছেলে মেয়ে, আমার ওয়াইফ বা পুত্রবধূ নয়, আমি আমার পরিবারের মতো যারা 25 বছর 30 বছর যারা কাজ করছি,
সেটাও আমি বলছি, সেটা আপনার কাছে একটু লুকিয়ে যাবো, মানে সেটাও আমি বলছি, এটাও একটা থাকবে, এটা একটা লেখা থাকবে, বা এটাও একটা মডেল হয়ে থাকবে। এইভাবেও করা যেতে পারে, এমপ্লয়ীদের নিয়ে এইভাবে একটা সুন্দরভাবে করা যেতে পারে। তাহলে কি হবে, আমি সুন্দর একটা সংগঠনের মাধ্যমে দিয়ে মানুষের কাছে সবসময় আমার যেই একটা প্রথম সন্তান সাহা টেক্সটাইল, আমার কন্যা, আমার পুত্র পরে এসছে, আগে আমার প্রথম সন্তান 175 বর্গ ফুটের সাহা টেক্সটাইল। তো সেই সন্তানটাকে সবাই কাছে যাবে, যেমন ত্রিপুরা আমরা গেছি, মানুষের এত সারা, মানে আমার মনে হয় আরো কাজ করবে। বিশ্বাস করলে আপনাকে বলতে পারেন, আপনিও তো যাবেন, বা আমাদের এখন তো যেতেই হবে, কারণ আমার একটা বোন থাকে, কারণ পুনরুদ্ধার মানে কি বলবেন, আপনার পুনরুদ্ধার ওয়াইফ হচ্ছে আমার বোন, সুতরাং তো আমাকে যেতেই হবে। তা এই চ্যানেলের মাধ্যমে বলছি, আমার এটা মানে আমরা বাইফোঁটা নিতে যাবো, আমি ঠিকই করেছি, আপনাকে নিয়ে যাবো সঙ্গে। আর কি বলবো, আর আপনার কিছু বলার নেই, আপনি বলুন। মানে এইটা আপনারা বুঝতে পারছেন কেন বিশ্বের তাবর ম্যানেজমেন্ট ইনস্টিটিউট গুলো এখন ওনার মডেলটাকে নিয়ে পড়াশোনা শুরু করেছে, যেটা উনি বললেন জীবনে কখনো ব্যাংকে স্টক পেমেন্ট নেই, চেক বাউন্সের ইতিহাস নেই, এবং একটা লায়াবিলিটি ফ্রি কোম্পানি। আমার একটু দরকার, আমার কোনো এক্সকিউজ নেই, আমার লাইফে কোনো কমিটমেন্টের কোনো এক্সকিউজ নেই। আপনি আমাকে একটা শর্ত পাবেন, আপনার কাছে একটা চাইবেন, সেটা আপনাকে দুদিন আপনাকে বলবো আজকে না, কালকে না, এরকম করতে পারি, কিন্তু যেই আপনার কমিটমেন্টটা নিয়ে নেবেন সেটা একদম ডিডের মতো হয়ে যাবে, যে হ্যাঁ ঠিক আছে, ওটা কোনো এক্সকিউজ হবে। এবং আমার শুধু তাই না, আমার সঙ্গে যারা কাজ করছে আরো 10 জন, মানে আমরা 10-15 জন, আমার এমপ্লয়ি তো প্রচুর আছে, সবাই তো আর আমার কাছে আসতে পারেনি, বা সবাইকে নিয়ে তো সম্ভব না। 15-20 জন রয়েছেন, তারা যারা আমার সঙ্গে কাজ করেন পরিবারের মতো, ঠিক আপনি একটা মিথ্যে ওদেরকে দিয়ে বের করতে পারবেন না। এটা আমার কাছে কতটা গর্ব বলুন তো, একটা মিথ্যে আমি প্রচুর চেষ্টা করেছি। ধরুন আপনারও যদি একটা প্রতিষ্ঠান থাকে, তাকে দিয়ে, আপনার এমপ্লয়ীদের দিয়ে ইচ্ছে করে আপনি চাইবেন যে ও একটা অন্যভাবে করে কিনা, শুনলো আপনার কথা, এই এটা এইভাবে না, এটা ওনাকে এইভাবে করে দাও, ঠিক আধ ঘন্টা পরে এসে বললো যে কেউ কাকু ডাকে, যারা খুব ক্লোজ, তো কাকু এটা বলো, এটা না, এটা বলো, আমি তাই না, ঠিক আছে তাহলে এটা করে দাও। অ্যাকচুয়ালি আমি চাইছিলাম ওই কথাটাই বলুন, ওটাই বলুন, আমি চাইছিলাম, কারণ তাকেও তো আমাকে জানতে হবে, ঠিক মানে ওকে দিয়ে এটা বলিয়ে নিয়ে নেই। হ্যাঁ, ধরুন কোনো একটা, আমি একটা ওকে একটা বলবো অন্যায় ভাবে একটা কিছু করতে চাইলাম, তো সেটা ওকে আমার জানতে হবে না, ও আমার কিছু সংস্পর্শে আসবে, আমি কি করে যাবো, ঠিক একটা পারবেন না। এটা কত বড় একটা আমার কাছে মানে প্রাউড, আমি যে আমার যারা সঙ্গে যারা কাজ করছে তাদের দিয়ে একটা মিথ্যে একটা শব্দ চুরি করতে পারবো। আমি মিথ্যেটাকে শব্দ চুরি করি, অ্যাকচুয়ালি যে মিথ্যে কথা বলা মানেই তো শব্দ চুরি করা, যে কথাটা বলা সেটাকে অন্য কথা বলা। আমি আপনার অফিসে বসে শুনছি খুব দামি একটা কথা বলছিলেন যে আমার এই যে এমপ্লয়িজরা এরা জীবনের বা দিনের সেরা সময়টা আমাকে দিচ্ছে, অতএব আমার উচিত এই যে এটা একটা খুব মানে আপনি বলতে পারেন যে কোনো ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের কাছে কিন্তু এটা একটা সাংঘাতিক ম্যানেজমেন্ট প্র্যাকটিস। হ্যাঁ, ওদের 10টা থেকে 8টা পর্যন্ত আমি ওদের মানে প্রাইম টাইমটা দিচ্ছি, মূল্যবান সময়টা কোম্পানিতে দিচ্ছি। তাদের তো বাড়ি গেলে তো দেখুন, যে এমপ্লয়ির যতটা রোজগারে তার আর একটু বেশি হলে ভালো হয়, কারেক্ট, একদম, তার আর একটু বেশি হলে ভালো হয়। তো সুতরাং একটুখানি এইটা ওইটার একটু বায়না থাকবেই। আর যেগুলো প্রতিষ্ঠানের মোবাইলে তো বাইরের ফোন আসে না, প্রতিষ্ঠানের মোবাইলগুলো যেগুলো আসে বলে বাড়ি থেকে শুধু ল্যান্ডলাইনে ফোন আমাদের আসে, সুতরাং তার সঙ্গে বিচ্ছিন্ন, শুধু লাঞ্চে ওরা যদি কারোর দরকার হয় ফোনটা নিয়ে গেল। সুতরাং কেন কি আমি, এটাও আমার একটা কারণ আছে যে ফোনটা কেন আমার, কেন কি আমি ওই এমপ্লয়ের সময়টা আমি পারচেজ করেছি, আমি নয়, আমার কোম্পানি পারচেজ করেছে। ধরুন আপনার এখানে যে এমপ্লয়ি আছে, আপনি যাদেরকে বেতন দেন, সেই সময়টা আপনি পারচেজ করেছেন। আমি বলেছি আমাকে বেশি সময় দিতে হবে, বেশি সময় তুমি যদি কোম্পানিতে দাও সেটা তোমার সঙ্গে আমার আন্ডারস্ট্যান্ডিং, কিন্তু ব্রিচ অফ কন্ট্রাক্ট হচ্ছে আর তুমি যতটা সময় তোমার সঙ্গে করার আছে ততটাই দেবে, ওটাও একটা কমিটমেন্ট। হ্যাঁ, তো সেটা সেই সময়টা দাও। যদি বলে যে না আমার একটু কাজের প্রেশার বেশি আছে, সেটা তুমি কোম্পানির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করবে, সেটা তুমি
কেউ বললো যে না আমাদের সঙ্গে যা ব্রিচ অফ কন্ট্রাক্ট প্রায় সময় আছে, আমি 8টা পর্যন্ত থাকবো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু যেই সময়টা কোম্পানির কাছে তোমার পারচেজ করা আছে, যেই সময়টা তোমার পারচেজ সেটা তুমি 100% এফোর্ট দাও। আমি এটা বলি আমার এমপ্লয়ীদের। আর দেখুন ওরা 8-9 ঘন্টা 10 ঘন্টা তো আমাদের এখানে থাকে প্রাইম টাইমটা, বাড়িতে গিয়ে তাহলে আমি ওদের সঙ্গে যদি সবসময় ওদের মতো করে পরিবারের মতো না করতে, ওরা কি নিয়ে থাকবে? শুধু কি তাহলে আপনি 100% ওদের কাছ থেকে এফোর্টটা পাবেন না, কারণ ওদেরকে নিয়ে ওদের মতো করে করতে হবে। আপনি যদি আরো যান আমার সঙ্গে, আমার তো অ্যাকচুয়ালি স্টোরে তো এটা সম্ভব না। যখন আমাদের ওয়্যার হাউসে যান বা প্রোডাকশন ইউনিটে আপনি যাবেন, আপনি নিশ্চয়ই যাবেন। আমরা চাইবো আমরা আপনার চ্যানেলের মাধ্যমে যেই কর্মকাণ্ডগুলো সেগুলো আপনি একটা ডকুমেন্টের মতো করুন, যে এই প্রজন্মরা তরুণরা যাতে কাজে আসতে পারে। আরে আমি ব্যবসায়ী, আমি তো ব্যবসা করব, এটা আমার কমিটমেন্ট। আমি অ্যাকচুয়ালি ব্যবসাটা করব। আর আমি সবচেয়ে বেশি আপনাকে বলে বোঝাতে পারবো না, আমি পরাজিত লোকের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করি না। যে অপরাজিত থাকে এবং পিঠের পর্যন্ত লাস্ট একদম দাঁড়িয়ে থাকার মেরুদণ্ডটা সোজা থাকে, একদম মেরুদণ্ড সোজা থাকে। যেরকম হেডলাইন ত্রিপুরায় আমি দেখেছি, আমি দেখুন একটা মানুষের সঙ্গে যখন আমি সম্পর্কটা করব, তার মানে এটা একদম ডোন্ট টেক আদারওয়াইজ, অন্যভাবে নেবেন না এবং মার্জনা করবেন যদি ভুল ত্রুটি হয়। আমিও তো তার সম্পর্কে একটু জানবো, কারণ আমি যার সঙ্গে অ্যাকচুয়ালি আমার এটা আমাদের অ্যাকচুয়ালি কি বলবো, আমার একটা এক্সটেন্ডেড ফ্যামিলি, ঠিকই, এটা আমার একটা কি বলবো সম্মানিত রিলেশনশিপ, একটা এক্সটেন্ডেড ফ্যামিলি। তো তাদেরকে নিয়ে আমি তাদের সম্পর্কে তো আমাকে জানতে হবে। এই আজকে কবের থেকে একটা ছোট্ট চ্যানেল ছিল, সেখান থেকে একটা বৃহত্তর আকারে আপনি দেখবেন নিউজগুলো। আজকেই আমি খুব গর্বিত যে আমি একটা কাঁচরাপাড়ায় একটা বিপণী করছি, আমার জেলাকে নিয়ে একটা বড় খবর হচ্ছে এবং আগামীতে একটা আমার ওই নিয়ে ক্যাপশনও হচ্ছে। কারণ আমি না বিভূতিভূষণের জেলায় আমি থাকি, আর ঈশ্বরগুপ্তকে নিয়ে সেই জেলায় আমি বাস করি। আজকে একটা ফিচার বেরিয়েছে, আর্টিকেল বেরিয়েছে ত্রিপুরার ভবিষ্যৎ। আমি খুব, আর আপনার কাছে বলবো যে আমার কাছে তো মানে মোবাইলে আসে, একটা হার্ড কপি যদি দেন আমি এটাকে নিয়ে আর একটু স্টাডি করে আর একটু কিছু করবো। যে কাঁচরাপাড়ায় আমাদের একটা নতুন বিপণী আছে 18,000 বর্গ ফুটের, সেটাও আপনাদের টাকাতেই করেছি। কেন আপনারা আজকের দিনের সবচেয়ে বড় সামাজিক কাজ হচ্ছে, বিশ্বাস করুন আমার তো লাইফস্টাইল আপনি জানেন, আমার শুধু নিজের পরিবার বা মানুষকে আর কর্মসংস্থান দেওয়াটা হচ্ছে সবচেয়ে বড় সামাজিক কাজ। এটা আমি ব্রত নিয়েছিলাম যে আজকে আমাকে কর্মসংস্থান মানুষ মানে কি সম্মানিত ক্রেতা বন্ধু আমাকে যে প্ল্যাটফর্মটা দিয়েছে, মানে ঈশ্বর কিন্তু দিয়ে আবার কিন্তু দুহাত পাতে, এটা জানেন তো, এটা আমার মার থেকে শিখেছি। যখন আমি লুকিয়ে লুকিয়ে যখন আমি তো অনেক কন্যা আপনি জানেন তো, অনেক বিয়ের সমস্ত কিছু বা বিভিন্ন চ্যারিটি বা বিভিন্ন মন্দির সংস্কার, নতুন মন্দির নয়, মন্দির সংস্কার যেগুলো হয়, এগুলো একটা গঠনমূলক কাজ, এগুলো সামাজিক কাজ। এগুলো কি ধর্ম কি করে? ধর্ম তো একটা আস্থা দেখায়। ধর্ম তো আপনাকে কিছু করে দেবে না, আপনার লাইফ ধর্ম আপনাকে কোনোদিনই কিছু করে। ধর্ম আপনাকে একটা লাইফস্টাইল দেখা, যে আমার সোমবার পুজো দিতে হবে, আমি একটা ফাস্টিং থাকবো, আমি সকালে গিয়ে যেমন নামাজ আপনি পড়েন, নামাজটা কি? নামাজটা এই যে কোনো অজু করাটা কত শুদ্ধ বলুন তো। তারপর আমি নামাজটা 5 ওয়াক্ত নামাজ করলে একটা এক্সারসাইজ, কত সাইন্টিফিক ওয়েতে দেখুন হযরত মুহাম্মদ করে দিয়ে গেছে। ঠিক আমাদের ধর্মটাও তাই। তো সুতরাং ধর্মটা পথ দেখায়। যেমন আমাদের একটা শিব মন্দির আছে, 262 বছর আমার বাগান বাড়িতে, আপনার নিয়ে যাবো বা আপনাদের বলবো যে বাগান বাড়িতে এবারের বনভোজনটা আমাদের এখানে করবেন আপনাদের চ্যানেল থেকে। সেখানেও আমাদের 260-62 বছরের শিব মন্দির আছে। তা আমি প্রত্যেক সোমবারে যাই, সবাই জানে এটা, যাই কি অ্যাকচুয়ালি যাই, পুজো দেই, সোমবারটা কাজ করি, 12টা 12:30 পর থেকে আমি সমস্ত আবার কর্মজীবন শুরু করি। সপ্তাহের প্রথম দিনটা যেহেতু বাবার বার সোমবার, যেহেতু এগুলো একটা সিস্টেমের মধ্যে নিজেকে আবদ্ধ রাখতে পারলে খুব খুব ভালো। যে সিস্টেমকে আমি ফলো করবো, সিস্টেম ছাড়া তো মানুষ এগোতে পারে না।
আপনি আপনার কথার কিউ ধরেই বলছিলেন, ধর্মটার উৎপত্তি হচ্ছে ধৃ ধাতু থেকে। ধৃ ধাতুর মানে হচ্ছে যে আমাদের ধরে রাখে। আপনি এই যে কথাগুলো বললেন তার মধ্যে কিন্তু ওই যেটা আমাদের ধরে রাখে আমরা তার মধ্যে দিয়ে এগোবো। যেমন ওই যে আপনি সোমবার দিন শিবের পুজো করে তারপর কাজের মধ্যেই গেলেন, কারণ ওই কাজটাই আপনাকে ধরে আমি রাখে। যদি কাজটাই ঠাকুর মানে ঠিকভাবে না করে তো শিব কি করবে আমাকে, সৃষ্টিকর্তা কি করবে? আরে এই যে আপনি আমার যে ক্যাপচার করছেন এই ক্যামেরাতে, সৃষ্টিকর্তার কাছে এমন একটা ক্যামেরা রয়েছে সেটা কোনোদিন প্রযুক্তি জীবনেও এরকম ক্যামেরা করতে পারবে না। আমার মানে কি বলবো, আমার কর্মটা সমস্ত কিছু সব ক্যাপচার হচ্ছে, তাই না? তো সুতরাং এই জীবনের জীবনের মধ্যেই হবে, সুতরাং পরের জন্ম বলে কিছু নেই। তো সুতরাং এটাই বলছি, যা যা কাজ করার সুন্দরভাবে কাজ করার। আর যদি আমাকে সঠিক সৃষ্টিকর্তার কাছে সবসময় আমি বলি যে আমাকে সুচিন্তা দাও। সুচিন্তা যখনই আসবে, যদি আমি একটা খারাপ কাজও করি সেই তো চিন্তাটা আমাকে মধ্যে ঢুকাচ্ছে। সেই জন্য একটাই প্রার্থনা করি সব সকালে উঠে যে আমাকে মানুষের কাজে থাকতে পারি আর সুচিন্তা দাও আমাকে। এই যে দেখুন, আপনি সবাই দেখুন, আমার মনে হয় এগুলো বলবো আপনার, ঠিক আছে এটা আমার একদম ব্যক্তিগত। এই যে দেখুন পলিটিক্যাল লিডাররা, এইরা তো এই যে দেখুন দ্বিজ, মানে যারা ব্রত নেয় আমাদের, মানে কি বলে ব্রাহ্মণ কারেক্ট। আমি তো গণ উপনয়ন করি, একবার দেখছি কি খুব মজা, এইসব কিউগুলো দিলে না এসে যায়, খুব ইন্টারেস্টিং। আমি গণ উপনয়নও করি। আপনার কাছে যদি কোনো 40 জন 50 জন যদি ব্রাহ্মণ থাকে, আমি উপনয়ন করে দিই। উপনয়ন করতে গিয়ে দেখেছি ওরে বাপরে, এটা তো বিয়ের মতো, বিরাট মজা লাগে। আমার তো মেহবুব ব্যান্ড দিয়ে আমি সব বাজনা বাজিয়ে জল ঘোড়া থেকে সমস্ত কাজ করেছি, আছে আমার কাছে ফুটেজ, আপনি থাকলে নিয়ে দেবেন। গণ উপনয়ন করে কি হচ্ছে, আমার সরস্বতী পুজোর সময় বাড়িতে ঠাকুর পাওয়া যাচ্ছে না, আমার মাথা। আরে সেই একটা ঠাকুর কোথায় যাবে সাইকেল চালিয়ে? সে তো পুরোনো দিনের লোক, সাইকেল চালিয়ে কত যাবে? আমি সেটা ঠাকুর তৈরি করতে হবে, নাহলে এই সৃষ্টিগুলো না থাকলে তার আমরা সমস্ত জিনিসগুলো হারিয়ে। তো কি করলাম, কাউকে একদিন বললাম যে গণ উপনয়ন একটা দিলাম, আমার বাগান বাড়িতেই করলাম। কি সুন্দরভাবে করলাম, বিশ্বাস করুন। মানে আমার মাও কত লোক মানে ভিক্ষে মা হয়েছে, আজকে তারা পড়াশুনো করছে, তারা পুজো করছে, সমস্ত কিছু করছে। আবার হয়তো আমি ভুলেও গেছি, একদিন এসে আমাকে প্রণাম করছে। তাই বললো, তুমি চিনতে পারছো না কান্দিদা, আপনি চিনতে পারছেন না? এই তো ছেলে আপনার, আপনি তো ওকে উপনয়ন মানে পৈতে দিয়েছেন। আমি জড়িয়ে ওকে সন্তানের মতো ধরলাম, এর থেকে আর বড় কি হতে পারে? তো কাজে থাকবো, আর কাজ তো আপনাদের করি, অ্যাকচুয়ালি তো কাজ আপনাদের করি, আমি তো কেয়ারটেকার, আমি তো দেখাশোনা করি, সেই দায়িত্বটা আপনারা কেড়েও নিতে পারেন। সমস্ত কাজটাই আপনাদের করি, আর এইটার জন্যই আশীর্বাদ করবেন সৃষ্টিকর্তার কাছে, সুচিন্তা, সুবুদ্ধি এবং সমস্ত কিছু যেন দেয়, তাহলেই কিন্তু আমি সঠিক পথে এগোতে পারবো।